বিভিন্ন সময় দেখা যায় যে কোঅপারেটিভ ব্যাংকগুলোর উপর একটা রাজনৈতিক প্রভাব থাকে, ফলে মূলত যে সমস্ত উদ্দেশ্য নিয়ে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক খোলা হয় তার বেশিরভাগই পূরণ হয় না। তো কোঅপারেটিভ ব্যাংকগুলোর উপর কিভাবে রাজনৈতিক প্রভাব পড়ে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে এটা সমাধানের চেষ্টা করে সেটাই আজকের এই ক্লাসে বলবো। কোঅপারেটিভ ব্যাংক নিয়ে ওভারঅল সমস্ত কিছু অলরেডি এর আগের ভিডিওতে আমরা কভার করেছি। এখানে আমরা দেখেছি যে কোঅপারেটিভ ব্যাংকের যে লেভেল তার সব থেকে নিচে থাকে পিসিএস আর ইউসিবি, মানে প্রাইমারি ক্রেডিট সোসাইটি আর আরবান কোঅপারেটিভ ব্যাংক। তো এই পিসিএস হোক বা ইউসিবি হোক, এরা যখনই তাদের ব্যাংকিং অপারেশন চালু করতে চায় তখন প্রথমেই স্টেটের আরসিএস এ রেজিস্ট্রেশন করে রাখতে হয়। এখন কোনো একটা বডি যখন পিসিএস মানে প্রাইমারি ক্রেডিট সোসাইটি বা আরবান কোঅপারেটিভ ব্যাংক হিসাবে অপারেট করার জন্য স্টেটের আরসিএস এ রেজিস্ট্রেশন করতে যায়, তখন ওই আরসিএস এ বিভিন্ন রকম তথ্য দিতে হয়। যেমন এই পিসিএস বা ইউসিবি, এখানে বোর্ড মেম্বার কারা কারা রয়েছে, বোর্ড মেম্বারদের কেমন কি শেয়ার রয়েছে, এই বডিটার ফিউচারে কেমন কি প্ল্যান রয়েছে এবং এইরকম আরো অনেক কিছু। এখন বিভিন্ন সময় দেখা যায় যে কোনো পিসিএস বা ইউসিবি এদের বোর্ড মেম্বারের ভেতরে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি না থাকে, সেক্ষেত্রে আরসিএস এর দ্বারা ওই পিসিএস বা ইউসিবির অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় না। ফলে পিসিএস বা ইউসিবি চালু করার জন্য তার বোর্ড মেম্বারদের ভেতর বাধ্য হয়েই রাজনৈতিক ব্যক্তি রাখতে হয়। এখন যখন এই বোর্ড মেম্বার বা বোর্ড অফ ডাইরেক্টরদের ভেতর রাজনৈতিক ব্যক্তি ঢুকে যাবে, তখনই ওই কোঅপারেটিভ ব্যাংকে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স চলে আসবে। আর যখনই ব্যাংকের ভেতর একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আসবে, তখন ওই রাজনৈতিক ব্যক্তি তার নিজের স্বার্থে ওই ব্যাংক থেকে বিভিন্ন রকম টাকা ট্রানজাকশন করবে। মূলত ওই রাজনৈতিক ব্যক্তি তার বিভিন্ন কাজকর্ম চালানোর জন্য ওই কোঅপারেটিভ ব্যাংক থেকে বিভিন্ন লোন স্যাংশন করাবে। ওই লোনগুলোকে বলা হয় ডাইরেক্টর রিলেটেড লোন। তো যাই হোক, যখন এই পিসিএস বা ইউসিবির বোর্ড মেম্বার বা বোর্ড অফ ডাইরেক্টরদের ভেতর এক রাজনৈতিক ব্যক্তি থাকে, ওই কোঅপারেটিভ ব্যাংকের উপর একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থাকে, তখনই দেখা যায় যে ওই কোঅপারেটিভ ব্যাংক থেকে বিভিন্ন লোন সোশিয়াল ওয়েলফেয়ারের জন্য না গিয়ে বেশিরভাগটাই ওই ডাইরেক্টর রিলেটেড লোন হয়ে যায়। এবার এই কোঅপারেটিভ ব্যাংকগুলোর ক্ষেত্রে আরো দেখা যায় যে এই সমস্ত ব্যাংক পাবলিককে যত লোন দিচ্ছে বা ডাইরেক্টর রিলেটেড যত লোন দিচ্ছে, সেই সব লোনের রিকভারি হয় না। রাজনৈতিক কারণে হোক বা অন্যান্য বিভিন্ন কারণে কোঅপারেটিভ ব্যাংক থেকে টোটাল যত লোন সার্কুলেট করা হয় তার অনেকটাই রিকভারি হয় না। ফলে যে পরিমাণ লোনের অ্যামাউন্ট রিকভারি হয় না, সেটা ওই ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেট হিসাবে থেকে যায়, যেটা একটা ব্যাংকের ক্ষেত্রে অনেক বড় লসের পরিমাণ। এইবার এইখানে হয়তো মনে একটা প্রশ্ন আসতে পারে যে কোঅপারেটিভ ব্যাংকে এই যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে, এর জন্য কি ওই ব্যাংকে কখনো অডিট হয় না? কারণ অডিট হলে ব্যাংকের এই সমস্ত কার্যকলাপ ধরা পড়ে যাবে। তো এখানে বলা যায় যে এই সমস্ত কোঅপারেটিভ ব্যাংকে অডিট হয়, তবে এই অডিট করানো হয় স্টেটের আরসিএস থেকে। এখন স্টেটের আরসিএস এ রাজনৈতিক প্রভাব তো থাকেই, ফলে অডিটের ক্ষেত্রেও একটা রাজনৈতিক প্রভাব থাকে। ফলে এই কোঅপারেটিভ ব্যাংকে অডিট করিয়েও তেমন খুব একটা লাভ হয় না। আলটিমেটলি কোনো কোঅপারেটিভ ব্যাংকের অবস্থা খুব খারাপ হয়ে গেলে ওই কোঅপারেটিভ ব্যাংক স্টেট গভর্নমেন্টের কাছ থেকে বেল আউট প্যাকেজ পায়। এখন বেল আউট প্যাকেজ কি? ব্যাংকের অবস্থা যদি খুব খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে সরকার কিছু অনুদান দিয়ে দেয়, ওই অনুদানটাকেই বলা হয় বেল আউট প্যাকেজ। এবার এই অনুদানটা ক্যাশ হিসাবে পুরোপুরি দিয়ে দিতে পারে, অথবা গভর্নমেন্ট সিকিউরিটি আকারে দিতে পারে, অথবা লোন হিসাবে ওই ব্যাংকে কিছু টাকা দিতে পারে। এখন এই বেল আউট প্যাকেজ দেওয়ার পরেও যদি দেখা যায় যে কোনো কোঅপারেটিভ ব্যাংক তার অবস্থা ফিরছে না, সেক্ষেত্রে কিছুদিন পরে গিয়ে ওই কোঅপারেটিভ ব্যাংকটাকে পুরোপুরি ক্লোজ করে দেওয়া হয়। এখন কোনো কোঅপারেটিভ ব্যাংক যাতে এইরকম সমস্যার সম্মুখীন না হয় এবং কোঅপারেটিভ ব্যাংক যাতে তার কাজকর্ম আরো ঠিকঠাক ভাবে গুছিয়ে করতে পারে, তার জন্য 2020 সালে আরবিআই ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্টে একটা অ্যামেন্ডমেন্ট করে। আরবিআই এর ব্যাংকিং রেগুলেশনস অ্যাক্ট এসেছিল 1949 সালে। তারপর বিভিন্ন সময় এটা অ্যামেন্ডমেন্ট হয়। লাস্ট 2020 সালে আবারও অ্যামেন্ডমেন্ট করে আনা হয় ব্যাংকিং রেগুলেশনস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2020। এই অ্যাক্টে কোঅপারেটিভ ব্যাংক নিয়ে কিছু কথা বলা হয়। এই আইনে বলা হয় যে কোনো কোঅপারেটিভ ব্যাংক হোক না কেন, সেটা পিসিএস হোক বা ইউসিবি হোক বা ডিসিসিবি হোক বা এসসিবি হোক বা এসসিএআরডিবি হোক বা পিসিএআরডিবি হোক, যে কোনো কোঅপারেটিভ ব্যাংক হোক না কেন, তার যে বোর্ড অফ ডাইরেক্টরের মেম্বার বা বোর্ড মেম্বাররা রয়েছে, টোটাল যতজন বোর্ড মেম্বার থাকবে তার ভেতর 51% বেশি বোর্ড মেম্বার তাদেরকে ব্যাংকিং নলেজ থাকতে হবে। মানে কোঅপারেটিভ ব্যাংকের যে সমস্ত বোর্ড মেম্বাররা রয়েছে তার ভেতর 51% বা তার বেশি বোর্ড মেম্বারদের ব্যাংকিং নলেজ থাকতে হবে, মানে ব্যাংকিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এছাড়া যে আরবান কোঅপারেটিভ ব্যাংকগুলো আছে, এদের মাথায় যে সমস্ত ব্যক্তিরা আছে, অর্থাৎ চেয়ারম্যান, এমডি, সিইও, এই সমস্ত পোস্টে যারা আছে, তাদের অ্যাপয়েন্টমেন্ট, ফাংশন, ওয়ার্ক,
এই সমস্ত জিনিস নিয়ে ডাইরেকশন বা কাজ স্পেসিফাই করে দিতে পারে আরবিআই। মানে আরবিআই বিভিন্ন আরবান কোঅপারেটিভ ব্যাংকে বলতে পারে যে ওই ব্যাংকের যারা এমডি, সিইও বা চেয়ারম্যান পদে রয়েছে তারা কিভাবে কিভাবে নিযুক্ত হবে, তাদের কি কাজ, এই সমস্ত জিনিস। 2020 সালের ওই আইনে আরো বলা হয় যে কোঅপারেটিভ ব্যাংক টোটাল যে লোন দিচ্ছে তার ভেতর 75% লোন পিএসএল ক্যাটাগরিতে দেবে, অর্থাৎ প্রাইমারি সেক্টর লেন্ডিং এ দেবে। প্রাইমারি সেক্টর লেন্ডিং মানে এগ্রিকালচার বা পড়াশোনার ক্ষেত্রে, ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে, এই সমস্ত জায়গায় লোন দেবে টোটাল 75%। কোনো একটা কোঅপারেটিভ ব্যাংক টোটাল যত টাকা মার্কেটে লোন হিসাবে খাটাতে পারে তার ভেতর 75% লোন পিএসএল ক্যাটাগরিতে দিতে হবে। এছাড়া আরো বলা হয় যে আরবিআই চাইলে বিভিন্ন ইউসিবি বা আরবান কোঅপারেটিভ ব্যাংক এদেরকে একসাথে মার্জ করে দিতে পারে বা একসাথে অ্যামালগামেট করে দিতে পারে। কোনো একটা কোঅপারেটিভ ব্যাংকে যে সমস্ত বোর্ড মেম্বাররা অলরেডি রয়েছে তাদেরকে সরিয়ে দিয়ে নতুন লোক বোর্ড মেম্বারে জয়েন করাতে পারে আরবিআই। তো এইরকম বিভিন্ন পয়েন্ট 2020 সালে আরবিআই রেগুলেশনস অ্যাক্টে সংশোধন করে বলা হয়।